ডক্টর শাশ্বতী দত্ত। আজ আমি আবার আমার ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে BHIE 143 সম্পর্কে কিছু বলবো বলে। আগের দিন ইউনিট 1 হয়েছিল, আজকে ইউনিট 2 আর ইউনিট 3 এই দুটো বিষয়ে আলোচনা করব, দুটো ইউনিট সম্পর্কে। এবং দুটো ইউনিটে কিন্তু এনভায়রনমেন্ট এন্ড আর্লি সোসাইটি। তাহলে এর আগের দিন আমি বলেছিলাম যে মানুষের জীবনের সঙ্গে, মানব সভ্যতার সঙ্গে এনভায়রনমেন্টের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। কারণ ওই আমি আগের দিন পঞ্চভূতের কথা বলেছিলাম। মানুষ এই মাটিতেই জন্মাচ্ছে, এই মাটিতেই তার মৃত্যু হচ্ছে, এবং মানুষ তার পরিবেশকে যদি দূষিত করে তবে তার কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে সেই সম্পর্কে সিন্ধু যে সভ্যতা তারও উল্লেখ আমি করেছিলাম। তাহলে এনভায়রনমেন্ট এন্ড আর্লি সোসাইটি অর্থাৎ পরিবেশ, তাহলে পরিবেশ তো আমাদের জীবনের সেই একেবারে আদিম যুগ থেকে এখন পর্যন্ত এবং ভবিষ্যতে যতদিন এই ব্রহ্মাণ্ড থাকবে ততদিন পর্যন্ত মানুষকে পরিবেশের উপর নির্ভরশীল হতে হবে, পরিবেশের প্রতি সম্মান করে নিজেদের টিকিয়ে রাখতে হবে তাদের অস্তিত্ব। এর আগের দিন আমি গ্রিন হাউস এফেক্ট সম্পর্কেও বলেছিলাম। তো এবারে ইউনিট 2 আর 3 তে বিশদে আলোচনা করা হচ্ছে। আপনারা এর আগে BHIC আপনারা যখন অনার্সটা পেপারটা পড়েছিলেন সেই সময় আপনাদের ইভলিউশন অফ ম্যানকাইন্ড অর্থাৎ কি করে প্রাগৈতিহাসিক মানুষের বিবর্তন হচ্ছে সেই বিষয়ে আপনারা ধাপে ধাপে কি করে তাদের রূপান্তর হয়েছিল, রূপান্তর হয়ে তারা হোমো সেপিয়েন্স পর্যায়ে পৌঁছেছিল, এবং এই রূপান্তরের সঙ্গে সেই প্লাস্টোসিন যুগ, হলোসিন যুগ, প্লাস্টোসিনেরও আগে যে যুগ ছিল সেই সমস্ত সেই বিষয়ে আপনারা ডিটেলসে ওই অধ্যায় পড়েছেন, ওই অনার্স ক্লাসে, অনার্সের মধ্যে BHIC এর মধ্যে আপনারা পড়েছেন। কিন্তু সেখানে তাহলে আপনারা ভাবতে পারেন যে তাহলে একই জিনিস আবার নতুন করে আমরা BHIE 143 তে কেন পড়ব, কেনই বা শুধু শুধু আমাদের এই বিষয়টা নিয়ে রিপিটেশন করা হচ্ছে। তার কারণ এই যে BHIE 143 আগের দিন আমি বলেছিলাম সম্পূর্ণভাবে এটা ডিভোট করা হচ্ছে টু এনভায়রনমেন্ট, পরিবেশবিদ্যা, পরিবেশ বিজ্ঞানের উপর। এবং এই এনভায়রনমেন্টের আলোচনার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় তার যে আন্ডারে যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের মধ্যে একটা চেতনা জাগাতে চাইছে যে কিভাবে এনভায়রনমেন্টকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা মিলিতভাবে যদি এই এনভায়রনমেন্টকে রক্ষা করি তবেই আমাদের ইতিহাস বাঁচবে, তবেই আমাদের সংস্কৃতি বাঁচবে, আমাদের অর্থনীতি বাঁচবে। কিন্তু সেটা যদি আমরা না করে আমরা এনভায়রনমেন্টকে অবহেলা করি, ধ্বংস করি, তবে আমাদের এই ঔদাসীন্যের কারণেই কিন্তু একটা ঐতিহাসিক সভ্যতা যা দীর্ঘ অতীতে, সুদূর অতীতে যার দীর্ঘ পথ চলা শুরু হয়েছিল,
এবং শুরু হয়ে আজকে সে এমন একটা জায়গায় পৌঁছেছে যখন সে চন্দ্রযান পাঠাচ্ছে, তাহলে সে যখন কম্পিউটারের একেবারে হাইটেক একটা সভ্যতা সৃষ্টি হয়েছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কারণ এই পরিবেশ, এই সূর্য, এই চন্দ্র এবং যত আরো সমস্ত নক্ষত্রাদি আছে, এই যে বায়ুমণ্ডল, সব কিছুর বিশুদ্ধতার উপরেই কিন্তু আমাদের হেলথ অ্যান্ড হাইজিন নির্ভর করছে। যদি এমন একটা সময় আসে যে এই বায়ুমণ্ডল পুরো ধূসর হয়ে যায় দূষণের ফলে, তাহলে সূর্যের আলো প্রবেশ করবে না ঠিকঠাক, এবং তখন যত ভাইরাস আছে সেই সমস্ত ভাইরাসে পরিপূর্ণ হয়ে যাবে এবং তার ফলে মানুষ অচিরে মারা যাবে, মানুষের শরীর অশক্ত অসুস্থ হয়ে যাবে, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আজ আপনারা দেখছেন যে এই যে আমরা জানি একটা ভাইরাল ফিভার, এই যে ভাইরাল ফিভার কোথা থেকে আসে এবং চারদিকে ভাইরাল ফিভার হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে। এই যে কিছুদিন আগে করোনা আক্রান্ত হলো মানুষের গোটা পৃথিবী, এই যে মারণাত্মক রোগগুলো, এগুলো কিসের থেকে হচ্ছে? চারপাশে যে দূষণ চলছে, যে শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, এই যে এত রকমের দূষণ, সেই দূষণ মানুষের মনটাকেও দূষিত করে তুলেছে, তার মানসিকতাকে দূষিত করে তুলেছে, তার সংস্কৃতিকে দূষিত করে তুলেছে। কাজেই আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা মানুষ, আমরা কিন্তু এই পরিবেশের একটা অংশীদার। কাজে আমাদের মধ্যে যদি সেই সুচেতনা যদি জাগে না, পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের, তবে কিন্তু আমরা আমাদের নিজেদেরকেও ভেতর থেকে সংশোধন করব। না হলে আমরা কি করব? এই যে ফিজিক্যাল এনভায়রনমেন্টটা তো একটা বিরাট বড় জিনিস, কিন্তু সোশ্যাল এনভায়রনমেন্ট, এই সোশ্যাল এনভায়রনমেন্টটাও কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। কাগজ খুললেই খুন, কাগজ খুললেই র্যাগিং, র্যাগিং এর ফলে কি হচ্ছে? শিক্ষার্থীর মৃত্যু। যে মানুষটা অনেক স্বপ্ন নিয়ে এই পৃথিবীতে এসেছিল, তার কি বাঁচার অধিকার নেই? কিন্তু কিছু মানুষের দূষণযুক্ত মানসিকতা তাকে এই পৃথিবী থেকে যেতে বাধ্য করবে। তাহলে এনভায়রনমেন্ট না হলে সোসাইটি, তাহলে এনভায়রনমেন্টের সঙ্গে কিন্তু সোসাইটি, তার যে মেম্বার্স, তাদের একটা বিরাট যোগ আছে। তাহলে এনভায়রনমেন্ট বলতে ফিজিক্যাল এনভায়রনমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু, যদিও এটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়, তবুও আমি এটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, আমাদের যে সোশ্যাল এনভায়রনমেন্ট, আমাদের এডুকেশনাল এনভায়রনমেন্ট, রিলিজিয়াস এনভায়রনমেন্ট, সবই কিন্তু এই সোশ্যাল এনভায়রনমেন্টের একটা পার্ট। আমরা যদি সবাই চেষ্টা করি, তবে এই সোশ্যাল এনভায়রনমেন্টটাকে যদি সুন্দর করতে পারি, তবে কিন্তু অটোমেটিক্যালি তার প্রভাবটা ফিজিক্যাল এনভায়রনমেন্টের উপর পড়বে, তার ইম্প্যাক্টটা ইকোনমিক এনভায়রনমেন্টের উপর পড়বে। তাহলে মানুষ কোনো খারাপ কাজ করার আগে 10 বার ভাববে। এবং এই যে আরেকটা বিষয়, কোন অর্থে সামাজিক এনভায়রনমেন্ট এই ফিজিক্যাল এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত? এই যে চোরা, যারা শিকারী, তারা যে গোপনে সমস্ত সম্পদ, অরণ্যের সম্পদ, পশু পাখিকে মেরে ফেলছে, সব এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। তার মানে কি? তাদের চরিত্রে দূষণ, তাদের মানসিকতায় দূষণ, সেই দূষণ এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্টকে প্রভাবিত করছে। এই যে চোরা পথে মানুষ গাছ কেটে
সেই বড় বড় কাঠগুলোকে সেগুলো চোরা পথে রপ্তানি করছে এক দেশ থেকে আরেক দেশে, বর্ডার ক্রস করে চলে যাচ্ছে, কিন্তু সেখানেও হয়তো কিছু গাফিলতির কারণে তারা এই কাজটা করতে পারছে। তাহলে একেবারে রন্ধ্রে রন্ধ্রে কিন্তু এই দূষণ, সামাজিক দূষণ, এই সামাজিক দূষণ মানুষের আধ্যাত্মিকতাকে, মানুষের মূল্যবোধকে শেষ করে দিয়েছে। এই মূল্যবোধ যদি জাগরিত হতে পারে তবে কিন্তু ফিজিক্যাল এনভায়রনমেন্টটাও সুস্থ থাকবে। সেই এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে এক সময় বৈদিক যুগের ঋষিরা তারা গুহার মধ্যে বসে ধ্যান করতেন, এবং তারা যখন ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থে তারা তপবনে কুটির বানিয়ে থাকতেন, তাহলে সেই যে পরিবেশটা যেখানে শুধু সবুজ গাছগাছালি, পাখির কলকাকলি, সেই নদীর তরঙ্গ প্রবাহিত হচ্ছে, সেই সুন্দর পৃথিবীটাকে কিন্তু আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। সেই যে সন্ন্যাসে মানুষ গভীর অরণ্যে চলে যেত, এবং এই যে আমরা মহাভারতে দেখেছি বানপ্রস্থের পথে তারা চলে গেল পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী, এবং সেখান থেকে তারা স্বর্গে চলে গেল। একমাত্র সশরীরে স্বর্গে গেছিলেন যুধিষ্ঠির। এই যে স্বর্গ, তার মানে তখন পরিবেশটা এমনই ভালো ছিল যে যেন মনে হয় যে এই স্বর্গ যেন এই পৃথিবীতে বিরাজমান ছিল। সেই স্বর্গটাকে ফিরিয়ে আনার দায়িত্ব, সেই সুন্দর প্রকৃতিকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। আমাদেরকে অনেক অনেক বৃক্ষরোপণ করতে হবে, সেই বৃক্ষটাকে যাতে কেউ কেটে না ফেলে, অকারণে যাতে প্রাণী হত্যা না করে, যে কথা সম্রাট অশোক বহুদিন আগে বলে গেছিলেন। অকারণ প্রাণী হত্যার উপর তিনি একটা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এই বিষয়গুলি অর্থাৎ অহিংসা, যে অহিংসার কথা আমরা ভগবান মহাবীর, ভগবান বুদ্ধ এবং তার পরবর্তীকালে ভক্তিবাদের মধ্যে পাচ্ছি, আমরা তারপরে গান্ধীজির মধ্যেও যে অহিংসার কথা পাচ্ছি, এই অহিংসা, এই নীতিকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে এনভায়রনমেন্ট ভালো থাকবে। এই যে একটা ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা কি দেখছি, আমাদের এর মধ্যে দিয়েই কিন্তু আমরা বিবর্তনের একটা ধারার ইঙ্গিত আপনাদের সামনে তুলে ধরলাম। সেই সুদূর অতীতে মানুষ যখন ফুড গ্যাদারার ছিল এবং তারা বন্য প্রাণীকে শিকার করে তার কাঁচা মাংস খেত, তখন তারা পুরোপুরি প্রকৃতির কোলে বাস করত, এবং তখন কেউ কেউ গুহাতে বাস করছে। এই যে গুহা মানব, তারা কিন্তু তখনও কিছু খাদ্য প্রস্তুত করতে জানতো না, ফুড গ্যাদারার, এবং যখনই এক স্থানের খাদ্য শেষ হয়ে যেত, পশু পাখি শেষ হয়ে যেত, তখন তারা কি করত, তখন তারা চলে যেত যাযাবরের জীবন, নোম্যাডিক ট্রাইব ছিল, এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত। এইবারে এই বন্য জীবন ভালো করে চিনেছিল, প্রকৃতির সঙ্গে চূড়ান্ত ভাবে তারা লড়াই করেছে, প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে, বন্য জন্তুর সঙ্গে লড়াই করে তাদের বেঁচে থাকতে হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণভাবে প্রকৃতির কোলে তারা ছিল। এইরকম ভাবে প্রকৃতির মধ্যে চলতে চলতে তারা কিন্তু গাছ গাছালি সম্পর্কে, এই প্ল্যান্টস সম্পর্কে তাদের একটা আইডিয়া তাদের মধ্যে গ্রো করলো। তারা কিন্তু তখনও খাদ্য প্রস্তুত করতে শেখেনি, এবং তারা দেখলো এই বন্য জন্তুদের মধ্যে কিছু কিছু প্রাণী আছে যাদেরকে তারা টেম করতে পারে, যাদেরকে তারা পোষ মানাতে পারে। এবং এইভাবে কি হলো যে প্যালিওলিথিক পিরিয়ড, অর্থাৎ পুরা প্রস্তর যুগ, সেই পুরা প্রস্তর যুগের যে পরবর্তী পর্বটায় সেখানে শুরু হলো পশুপালক জীবন তাদের। তাদের সঙ্গী ছিল কুকুর, এবং তারা ভেড়া,
তারপরে ছাগল, গরু, এগুলোকে তারা লালন পালন করত এবং প্রয়োজনে তাদের মাংস তারা ভক্ষণ করত। এবং এই যে যাযাবরের জীবনযাপন করছে না, তখন থেকে তারা কি করত, আচ্ছা একটা পাখিতে যখন একটা সিড কোথাও ফেললো, তারা হঠাৎ একদিন অবাক বিস্ময়ে দেখলো, আরে এটার থেকে তো বেশ গাছের একটা চারা গাছ তৈরি হয়েছে, এবং তার মধ্যে কিছু কিছু দেখলো যে এটা তো আমাদের খাদ্যের উপযোগী কিনা, আমরা একটু পরীক্ষা করে দেখি, এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখি এগুলো তো আমরা খেতে পারি। এবং তখন সেইখানকার সিড গুলো নিয়ে বা ছোট্ট চারা নিয়ে তারা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, সেখানে গিয়ে রোপণ করছে। এবং এই রোপণ করার ফলে সেখানে বেশ কিছু একটা জায়গা তারা সেখানে বন জঙ্গল কেটে পরিষ্কার করে, এখানেও কিন্তু দেখুন আগের দিন আমি বলেছিলাম যে প্রকৃতিকে ধ্বংসের কাজ, যে ম্যানিপুলেটের কাজ কিন্তু সে শুধুমাত্র আধুনিক মানুষই রেসপন্সিবল নয়, সেই আদিম যুগ থেকেই কিন্তু এই ম্যানিপুলেশন শুরু হয়ে গেছে। তাহলে সেইখানে বন জঙ্গল পরিষ্কার করে তারা সেখানে তারা চারা রোপণ করলো, এবং তার আগে তারা যখন পশুপালক ছিল তখন সেই তৃণভূমিতে তারা ভেড়া চড়াতো, তারপরে গরু চড়াতো, এগুলো তারা করতো। এবং যখন এই কৃষি কার্য শিখলো, কৃষি কার্যটা কখন শিখলো, নব্য প্রস্তর যুগে, তখন তারা অনেকটা তাদের মধ্যে ইন্টেলিজেন্স এসে গেছে। এখন কিন্তু এই যে আমার আলোচনাটা, এখানে কিন্তু আমি সেই পাথরের কথা বলছি না, কেন আমার এখন ডিভোট করছি এনভায়রনমেন্ট এন্ড সোসাইটির উপরে, কি করে এনভায়রনমেন্টের সঙ্গে সঙ্গে যে অ্যাকোমোডেট করে তাকে ম্যানিপুলেট করে মানুষ কি করে এগিয়ে যাচ্ছে। আর পরিস্থিতিরও পরিবর্তন হচ্ছে, কারণ আমরা আগের দিন পড়েছিলাম যে প্লাস্টোসিন যুগের শেষ দিকে অনেক বড় বড় জন্তু জানোয়ার তারা এক্সটিংক্ট হয়ে গিয়েছিল, আর হলোসিন যুগটা অনেকটা মডারেট, একটু একটু উত্তাপ এসেছে, সেটা মানুষের বাসযোগ্য হয়ে উঠেছিল। এবং তার ফলে এই যে এনভায়রনমেন্টের পরিবর্তন কিন্তু মানুষের খাদ্যাভ্যাস, মানুষের জীবনযাত্রা, মানুষের চেহারার মধ্যেও কিন্তু রূপান্তর ঘটালো। এই যে এটা ভাইস ভার্সা, অনেক সময় এনভায়রনমেন্ট নিজে থেকে জিওগ্রাফিক্যাল কারণে, জিওলজিক্যাল কারণে, ভূতাত্ত্বিক কারণে এই এনভায়রনমেন্টের মধ্যে পরিবর্তন আসছে। আবার অনেক সময় মানুষও এই এনভায়রনমেন্টের পরিবর্তনের জন্য দায়ী থাকছে। তো যাই হোক, সেখানে তারা আগুনের আবিষ্কার করে ফেলেছে নব্যপ্রস্তর যুগে, তারা চাষবাস শুরু করলো সেই বন জঙ্গল কেটে, এবং সেখানে তারা কুটির বানালো, সেখানে হ্যাবিটেট তৈরি করলো। এবং সাধারণভাবে দেখা যেত যে জলভাগের পাশে, যেখানে জল আছে তার পাশে তারা সেই হ্যাবিটেটটা তৈরি করত। কিন্তু তাদের মধ্যে কিন্তু তখনও ফুড গ্যাদারিং এর যে হ্যাবিটটা, সেটা কিন্তু তারা ছাড়েনি, এবং একই সঙ্গে মাছও শিকার করে যাচ্ছে। এই যে একটা এনভায়রনমেন্টের সঙ্গে তাদের যে একটা ওতপ্রোত যোগ, সেটাই কিন্তু একটা ট্রেন্ড কিন্তু চলতে থাকলো। এবং এই চলতে চলতে হলোসিন পিরিয়ডে মানুষ যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, তখন এক জায়গায় সিড নিয়ে সেখানে তারা রোপণ করছে, এবং এই সিড গুলো তখন কি দেখা যাচ্ছে, অরিজিনালি যেখানে এটা তৈরি হয়েছিল সেই সিড গুলো আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। তারপরে মানুষ ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য করছে এবং নদীমাতৃক সভ্যতা তৈরি করছে। এই নদীমাতৃক সভ্যতা তারা বুঝেছিল তাদের জীবনে জল আর অরণ্যের কিন্তু একটা বিরাট গুরুত্ব আছে, মাটির বা মৃত্তিকার একটা বিরাট গুরুত্ব আছে, এবং অ্যানিমালের একটা বিরাট গুরুত্ব আছে। এদেরকে কেন্দ্র করেই কিন্তু এনভায়রনমেন্ট এন্ড আর্লি সোসাইটি তৈরি হয়েছিল। জলের গুরুত্ব
তারা বুঝেছিল বলেই এই যে ব্রোঞ্জ যুগে নদীমাতৃক সভ্যতা গড়ে উঠেছিল এবং অরণ্যের প্রয়োজনীয়তা তারা বুঝেছিল এবং সেই জন্যে এই আমরা যদি অতীতের ইতিহাস ঘাঁটি, আমরা যদি আর্যদের ইতিহাস ঘাঁটি, আমরা যদি এই যে বুদ্ধিজম জৈনিজমের ইতিহাস ঘাঁটি, তাহলে দেখবেন বহু মুনি ঋষি তারা কিন্তু এই অরণ্যের যে কোলেই তারা কিন্তু তাদের সমাধিও সেখানে হয়েছিল এবং তারা যে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছিল সেটাও কিন্তু এই অরণ্যেরই কোলে। আর মৃত্তিকা কেন জরুরি না, মৃত্তিকা যেখানে অ্যারিডিটি এসে গেছে, অ্যালুভিয়াল সয়েল হচ্ছে শস্যের জন্য গুরুত্বপূর্ণ এবং এই জলবায়ু যদি প্রকৃষ্ট থাকে তার সঙ্গে মনসুন উইন্ড বা মৌসুমী বায়ুর একটা সম্পর্ক আছে, যদি জলের কাছাকাছি থাকে তাহলে কি হবে, প্লাবনে যে অ্যালুভিয়াল সয়েল যে উর্বর মৃত্তিকা তৈরি হবে তাতে শস্য ভালো হবে এবং সেই শস্যর সারপ্লাসটাকে তারা তখন ব্যবসা বাণিজ্যের কাজে লাগাতো, এইভাবে একটা দূর বাণিজ্যের একটা সৃষ্টি হলো। সুতরাং এই সব নিয়েই কিন্তু এই ইউনিট 2 আর ইউনিট 3 সাজানো হয়েছে। এই যে প্রকৃতির কোলে কি করে মানুষ তারা নিজেদের জীবনযাত্রাকে পালন করছেন তারই একটা ইমপ্রেশন আমি তুলে ধরেছি। আমি যা ইন্ট্রোডাকশনে বললাম সেটাই এবার আমি এক্সপ্লেন করব যে প্রকৃতির মধ্যে নানাবিধ পরিবর্তন ঘটেছে স্বাভাবিক কারণে, একটু আগে আমি বললাম, এবং মানুষ ও প্রকৃতির সংস্পর্শেও কিন্তু প্রকৃতির মধ্যে নানা পরিবর্তন ঘটেছে। এই যে আজকে গ্লোবালাইজেশন, এই যে গ্রিন হাউস এফেক্ট, বা তারও আগে মানুষ অনেক সময় প্রকৃতি এই যে অকারণে বৃক্ষকর্তন, এই সব কিছুর কারণে প্রকৃতির একটা প্রভাব পড়েছে প্রকৃতির উপরে এবং প্রাগৈতিহাসিক যুগ থেকেই কিন্তু এই পরিবর্তন একটু একটু করে আসছে, যা প্রায় ইতিহাস ও ইতিহাসের সমকালীন যুগে আরো বিবর্তিত হয়েছে। এই যে ব্রোঞ্জ এজে আমরা যে নগর সভ্যতাগুলো দেখছি এগুলো কি করে তৈরি হলো না, এগুলো তো জঙ্গল কেটে অরণ্য কেটেই তো এই নগরায়ন হয়েছিল এবং এই সময়কে বলে প্রথম নগরায়ন এবং যখন মহাজনপদ তৈরি হলো তখন সেটা হচ্ছে সেকেন্ড আরবানাইজেশন। তাহলে এই অরণ্যকে যদি না কাটা হতো তাহলে অরণ্যের উপর তার প্রভাব পড়ছে, মানুষ এখানে প্রকৃতিকে কি করছে তার একটা ইম্প্যাক্ট হচ্ছে। খাদ্য সংগ্রহকে যুগ থেকে মানুষ কি করছে, প্রকৃতিকে নিজের প্রয়োজনে সেখান থেকে মানুষ শিকার করেছে, কাঁচা মাংস ভক্ষণ করেছে, তারপরে শিকার করে যখন আগুন জ্বালাতে শিখেছে সেই কাঁচা মাংসকে সে ঝলসে খেতে শিখেছে, তার বিরুদ্ধে তারা সংগ্রামও করেছে, তার উপর নির্ভরশীলও হয়েছে, আবার তাকে ম্যানিপুলেটও করেছে। এই যে গবেষণা এই বিষয়ে যাদের প্রতি আমরা ঋণী তারা হচ্ছেন ড্যানিয়েল উইলসন, চার্লস ডারউইন, স্যার জন লুবক। এরা এই সকল প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে তারা দেখিয়ে গেছেন কি করে এনভায়রনমেন্ট আমাদের ইতিহাসকে, আমাদের বিবর্তনকে প্রভাবিত করেছে। এবং এই প্যালিওলিথিক যুগ থেকে লৌহ যুগ, যে কি করে ধীরে ধীরে এই বিষয়টা আমরা আগেও আলোচনা করেছি কার পর কোন যুগ এসছে, এই সময়কালে মানুষের প্রকৃতির যেমন পরিবর্তন হয়েছে, মানুষের বাহ্যিক রূপ জীবনযাত্রার প্রয়োজন পরিবর্তন হয়েছে, প্রকৃতিও প্যালোজোইক, মেসোজোইক, টারশিয়ারি, কোয়াটারনারি ইত্যাদি পর্যায়ের মধ্যে দিয়ে তার একটু একটু করে বিবর্তন হয়েছে। একটা সময় ছিল যখন পুরো একেবারে আইসের ছিল, তখন প্রাণের যে আবির্ভাব খুব কম দেখা যায়, সেই সময় কিছু কিছু, তারপর যখন পরিবেশের পরিবর্তন হচ্ছে বিরাট প্রাণী তারা নিজেদেরকে আর টিকিয়ে রাখতে পারছে না, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, এইভাবে প্রকৃতির পরিবর্তন হচ্ছে
অনেক প্রাণী এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে, আবার নতুন প্রাণী আবির্ভাব হচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের এই পরিবেশ, আমাদের এই সমাজ এগিয়ে যায়। তাহলে শেষ দুটো যে টার্সিয়ারি আর কোয়াটারনারি, এই দুটো একযোগে সেনজোয়িক পর্যায় নামে খ্যাত, যার সূত্রপাত হয়েছিল 100 মিলিয়ন ইয়ার এগো, বা MYA, মানে এত বছর আগে যে সেটাকে আর বিসিতে ধরা যাচ্ছে না, ওই জন্য MYA, মিলিয়ন ইয়ার এগো, এই টার্মটা ইউজ করা হচ্ছে, যে সূত্রপাত 100 MYA তে হয়েছিল। এই সেনজোয়িক আবার 7 ভাগে বিভক্ত: প্লিওসেন, প্লেস্টোসেন, হলোসেন, নিম্ন, মধ্য, উচ্চ, পুরাপ্রস্তর যুগ, মধ্য ও নব্য প্রস্তর যুগ। তাহলে এই প্লেস্টোসেন, হলোসেন বা এই পরবর্তী যুগগুলো সম্পর্কে আমরা যথেষ্ট পরিচিত, আগেও আলোচনা করেছি। প্লিওসেন সম্পর্কেও বলেছি যে সেই সময় কিরকম করে একেবারে পুরো কিরকম প্রাকৃতিক অবস্থা ছিল, কি কি জন্তু জানোয়ার সেই সময়, কোন কোন প্রাণীর সঞ্চার হয়েছিল, এগুলো আমরা আলোচনা করেছি ওই BHIC তে। তাহলে এই যে 5.3 MY থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু এইরকম একটা প্রাকৃতিক পরিবেশ বিরাজমান ছিল। তাহলে আমরা যদি, আমাদের যদি বলা হয় যে প্রাগৈতিহাসিক যুগের উপাদান কি, তাহলে আমরা সাধারণভাবে প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব ইত্যাদিকেই আমরা উপাদান বলে থাকি। কিন্তু এই যে এনভায়রনমেন্ট আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ, তার জন্যই আমাদের ইকোফ্যাক্ট বা বায়োফ্যাক্ট এই সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। এগুলো প্রাগৈতিহাসিক যুগের অপরিহার্য উপাদান। অর্থাৎ এই যে যুগের পরিবর্তন হচ্ছে, প্রকৃতির পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে কিন্তু গাছপালার পরিবর্তন হচ্ছে, অ্যানিমালের যে পরিবর্তন হচ্ছে, যে মাটির পরিবর্তন হচ্ছে, এই সব কিছু মধ্য দিয়ে কিন্তু আমরা প্রাণীর বিবর্তনের ইতিহাসকে জানতে পারব। তাহলে পাথরের ও হাড়ের অস্ত্র, গুহা চিত্র, লেখ, মুদ্রা, স্থাপত্য, পশু, মানুষের হাড় প্রকৃতিকে যেমন দেখতে হবে, গাছপালা প্রকৃতিতে বিচরণশীল পশুদের অবশিষ্টাংশ কিন্তু ইতিহাস রচনায় যথেষ্ট সহায়তা করবে। তাহলে ইকোফ্যাক্টের কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রত্নতাত্ত্বিকদের মতে প্রাগৈতিহাসিক মানুষকে পূর্ববর্তী পুরাপ্রস্তর বা খাদ্য সংগ্রাহক, পরবর্তী পুরাপ্রস্তর বা হান্টিং গ্যাদারিং, ফুড গ্যাদারিং, এইভাবে ভাগ করছে। এবং নব্য প্রস্তরটা হচ্ছে যে ফুড প্রডিউসার, অর্থাৎ কি না ফুড গ্যাদারার, হান্টার গ্যাদারার এবং তারপরে ফুড প্রডিউসার। কি করে জানতে পারছেন এসবগুলো? এখানেই প্রকৃতির প্রয়োজনীয়তা আসছে। সেই সময়কার যে পাথর ছিল, সেগুলোর হয়তো কিছু সেডিমেন্ট নদীর তীরে জলের মধ্যে বা গভীরে ডিপে জমা হয়ে রয়েছে। সেই সেডিমেন্ট গুলো পরীক্ষা করে কিন্তু এই সেটা নিম্ন পুরাপ্রস্তর না ঊর্ধ্বপুরা প্রস্তর না মধ্যপুরা প্রস্তর, সেটা জানা সম্ভব। এবং এই যে টেকনিক যে ব্যবহার করা হয় এই এনভায়রনমেন্টটার সম্পর্কে জানার জন্য, তাকে ইএসপি টেকনিক বা ইলেকট্রন স্পিন রেজোনেন্স টেকনিক বলা হয়। আর এই যে আদিম মানুষ যে অস্ত্র তৈরি করেছিল, সেটা তো প্রকৃতিতে যে পাথর পেয়েছিল তার থেকেই তারা তৈরি করেছিল। তাহলে এই অস্ত্রের সঙ্গেও প্রকৃতির যোগ আছে। এবং কোন স্থান যেখান থেকে তারা এই অস্ত্র প্রাপ্ত হয়েছে, সেই স্থানের নামানুসারে তারা অস্ত্রের নামকরণ করে। উদাহরণস্বরূপ ট্যানজানিয়ার যে অলজুভাই গজ, সেখান থেকে যে ভাঙা ভাঙা
কিছু অস্ত্র শস্ত্র পাওয়া গেছে, তাকে তারা সেই টুলটার নাম দিয়েছে অলডওয়ান টুল। একইভাবে যে হোমো ইরেক্টাসরা যে হাত কুঠার তৈরি করত, সেই অ্যাকিউলিয়ান প্রযুক্তি বলে একটা প্রযুক্তি অনুসরণ করে তারা সেই হাত কুঠারটা তৈরি করত। কি করে? সেই পাথর কেটে পাথরটাকে নিড়ানি বা চাচনি দিয়ে কি করে সেটা চেঁচে চেঁচে তারা একটা শেপ দিত। প্রথম দিকে সেই শেপ গুলো একেবারেই এবড়ো খেবড়ো ছিল, মধ্যপ্রস্তরে সেটা কি হলো, সেটা মাইক্রোলিথ হলো, ছোট ছোট হলো, এবং নব্যপ্রস্তরে গিয়ে সেটা একেবারে শার্প হয়ে গেল। মানে এই যখন মানুষ ফুড গ্যাদারিং করছে, শিকারী এবং ফুড গ্যাদারিং, তখন মানুষ একসঙ্গে শিকারও করছে, আবার গাছপালা সংগ্রহ করছে। ইসলামাবাদের রিয়াতে 2 মিলিয়ন যুগের পুরাতন এরকম অলডওয়ান টুল পাওয়া গেছে। আবার দক্ষিণ ভারতের কর্ণাটকে এবং অন্যান্য পৃথিবীর অন্যান্য প্রান্তেও এইরকম অ্যাকিউলিয়ান টুল পাওয়া গেছে। আর তাহলে এই যে প্রকৃতির সঙ্গে থেকে যে মানুষ পাথর নিয়ে সেটা যে অস্ত্র শস্ত্র তৈরি করত, তাতে যে টেকনিক ইউজ করত, তাকে আবার হিস্টোরিয়ানরা কিছু ভাগে ভাগ করেছেন। এবং নিম্ন প্যালিওলিথিক যুগে যে চপার, ফ্লেক্স এগুলো তৈরি হতো, যে যে পাথর চেয়েছে, যে পাথরের যে চাচা অংশটা, সেটাকে তারা বলছেন সাহালিয়ান টেকনিক। আবার তারা টেকনিক, আবার মধ্য প্যালিওলিথিকে লেভালয়েস ডিসকো টেকনিক, উচ্চ প্যালিওলিথিকে তৈরি করার মানে যত মানুষ উন্নতি করছে, পরিবেশের থেকে যত মানুষ পরিবেশকে শিখছে, তার বুদ্ধিকে যে একদম কাছে করছিলাম পড়াতে গিয়ে, তাদের যেটা মানুষকে অন্য পশুর থেকে তফাৎ করেছে মানুষের মধ্যে বুদ্ধি, আর তাদের পরিবেশের যা দেখতো সেটাকেই তারা অবাক বিষয় দেখতো, এবং সেটাকে নিজেরা ম্যানিপুলেট করার চেষ্টা, এবং তারা শিকার করছে, মাছ ধরছে, এবং গুহাচিত্র তারা এই সময় মেসোলিথিকে তারা গুহাচিত্র তৈরি করছে, এবং সেখান থেকে কিন্তু তাদের পদ্ধতি, যারা শিকার করছে, মাছ ধরছে, এইগুলো ফুটে উঠেছে। তারা তারা ফুটে উঠেছে। আর ভারতেও এরকম টুল মেকিং টেকনিক পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে সোয়ানিয়ান কালচারাল ট্র্যাডিশন। এটা দিয়ে একটা চপার টুল তৈরি করতো। এটা আমরা কি বলি, যে মাংস কাটার জন্য চপার, এই চপার টুলে তারা এই টেকনিক ইউজ করতো। হাত কুঠারে তারা ক্লিভার টেকনিক ইউজ করতো। অ্যাকিউলিয়ান অস্ত্রতেও তারা এই ক্লিভার টেকনিক, এবং ভারতের তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্য ভারত, পাকিস্তানের সোয়ান উপত্যকায় এই ধরনের অস্ত্র পাওয়া গেছে। আর আমরা জানি, আগেও আলোচনা করেছি, মধ্যপ্রস্তর যুগে পাথরের যে অস্ত্রগুলো অনেকটা ছোট হয়ে গেল, তাকে মাইক্রোলিথিক স্টোন টুলের যুগ বলা হতো। আর এই সময় থেকে কিন্তু মানুষের যে পশুপালক হচ্ছে, নদীর ধারে তারা ঘাস জমিতে পশুচারণ ক্ষেত্রতে তারা সেখানে তাদের পশুগুলোকে তারা পশু পালন করছে, এবং সেখানে তারা বসতি স্থাপন করছে, যেটা এতদিন করেনি। একটু একটু তাহলে, অর্থাৎ এই যে প্যালিওলিথিক আর নিওলিথিকের মাঝখানে যে একটা যোগসূত্র, সেটাই হচ্ছে মেসোলিথিক পিরিয়ডে তারা একটা বসতি স্থাপন করছে। এইভাবে প্রকৃতির সংস্পর্শে আসছে, সেই জলকে তারা কাজে লাগাচ্ছে, এবং সেই জলে তারা আবার মাছ ধরছে ভেলা করে গিয়ে। মানুষের প্রথম যে জলযান সেটা ভেলা। এর ফলে কি হচ্ছে, মানুষের সংস্কৃতিতে পরিবর্তন আসছে, তাদের জীবিকায় পরিবর্তন আসছে। দক্ষিণ ভারতে ৩৫,০০০ বছর আগে এরকম মাইক্রোলিথিকের ব্যবহার হয়েছিল। এই সময়ও শিকারী খাদ্য সংগ্রাহকের জীবন তারা যাপন করত, যেটা ভীমবেটকায় তারা শিকারীর দৃশ্য তুলে ধরেছে। তাছাড়া তাদের সংস্কৃতি, তারা যে জীবনটাকে উপভোগ করছে প্রকৃতির কোলে,
নৃত্যের দৃশ্য, এবং এর সাহায্যে তাদের একটা যূথবদ্ধতা, পরিবার তৈরি, সেটাও কিন্তু একটা ফুটে উঠেছে। সুতরাং পরিবারের যে অস্তিত্ব আমরা নব্যপ্রস্তর যুগে বেশি করে দেখছি, সেটার সূত্রপাত কিন্তু সেই মধ্যপ্রস্তর যুগে শুরু হয়েছিল। পশ্চিম রাজস্থান, উত্তর গুজরাট, উড়িষ্যা, মধ্য ভারত, ছোট নাগপুর, দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল, মুম্বাইয়ের উপকূল, পূর্বঘাট, তেলেঙ্গানা মালভূমি প্রভৃতি অঞ্চলে এই মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া গঙ্গা দামোদর উপত্যকা, কেরালা প্রভৃতি অঞ্চলেও এটা বিস্তার হচ্ছে। মধ্য গঙ্গা উপত্যকার সারাই নাহার রায় মহাদহতেও এই সংস্কৃতি পাওয়া গেছে। কি করে জানা যাচ্ছে সেটা? না, মাইক্রোলিথিক মানুষের কবর থেকে মাইক্রোলিথিক অস্ত্র শস্ত্র পাওয়া গেছে। তাহলে এটাও একটা কালচার। প্রকৃতিতেই মানুষের জন্ম, প্রকৃতিতেই এ মাটিতেই আমরা জন্মেছি, ঠিক আছে? মাটিতেই জন্ম নিলাম, মাটিটাই রক্তে মিশেছে। তাহলে এই মাটি, এই যে কবরস্থানে, তাহলে একটা কি আমরা কালচার দেখছি, এই সমস্ত টুলস গুলো তাদের সঙ্গে দিয়ে দেওয়া হতো। এই একই কিন্তু আমরা সিন্ধু সভ্যতাতেও দেখেছি, আমরা মিশরেও দেখেছি। তাহলে মোটামুটি এই কালচারটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিল। আর এই অস্ত্রের মধ্যে ব্লেড ছিল, সূচল ধারালো অস্ত্র ছিল, এবং সেই চারটে চতুর্ভুজের মতন দেখতে ট্রাপেজ ছিল। আর গুহা চিত্র থেকে আমরা কি জানতে পারছি? যে আপনারা যদি কেউ ভিনবেটকায় যান, সেখানে দেখবেন একটা ছবি আছে যে পাথরের গায়ে কি সুন্দর লাল রং দিয়ে যে এক দলের সঙ্গে আরেক দলের যুদ্ধ হচ্ছে, গ্রুপে গ্রুপে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধটা কিসের? না, মানুষ যখন এইভাবে একটা জায়গায় সেটেল করছে, তখন তার কি করছে, তার পপুলেশন বাড়ছে। মানুষ তখন সেই পপুলেশন বাড়ার জন্য মানুষ তখন ছোট ছোট দলে ভাগ হয়ে যাচ্ছে, এবং এই জায়গা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা, হ্যাবিটেট নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হচ্ছে, এবং ন্যাচারালি ফুড ক্রাইসিস হচ্ছে। তখন তারা এই সমস্যাটা সমাধান করার জন্য তারা ছোট ছোট দলে ভাগ হয়ে তারা বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়ছে। অর্থাৎ অরিজিনালি যেখানে থাকতো সেখান থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়েছে। এবং এইভাবেই আমরা দেখছি খাদ্য সংগ্রাহকদের মধ্যে ভৌগোলিক কারণে বিভিন্নতা আসছে। তারা অরিজিনালি যে ভৌগোলিক জায়গায় থাকতো, যখনই তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন সেখানকার পরিবেশ, সেখানকার জলবায়ু, সেখানকার ফুড হ্যাবিট, সেখানকার গাছপালা থেকে কিভাবে তারা জীবন ধারণ করছে, সেইটা তারা নিজেদের মধ্যে অধিগত করছে। এবং সেই সময় সেই জায়গায় এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। তাহলে যে মানুষগুলো এক সময় হয়তো এক ভৌগোলিক অবস্থানে থাকতো, অবস্থার প্রয়োজনে, পরিবেশের পরিবর্তনের প্রয়োজনে, নানা জীবিকা অর্জনের প্রয়োজনে, জীবন ধারণের প্রয়োজনে তারা কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং এই যে খাদ্য সংগ্রাহক মানুষ, একটু আগেই বলেছি, পশুপালন করত, কুকুরকে তারা পোষ মানাতো নিজেদের সুরক্ষার জন্য, এবং পশুর থেকে তারা খাদ্য সংগ্রহ করত। আবার তারা বাণিজ্যিক সম্পর্ক, এই যে আদান প্রদান, এই যে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যেত, তখন কিন্তু নিজেদের মধ্যে তারা আদান প্রদান করছে, এক জায়গার জিনিস আরেক জায়গায় তারা নিয়ে যাচ্ছে। এবং যারা তখন একেবারেই এই শিকারী বা যাযাবর সম্প্রদায়, তারা কিন্তু আবার যারা সেটেল করেছে পশুপালন পালক হিসাবে, তাদেরকে তারা কিছু খাদ্য দিচ্ছে, আবার পশুপালকরাও আবার তাদেরকে তাদের খাদ্য দিচ্ছে। এটাই কি একটা আদান প্রদান নয়?
এটাকেই আমরা সেই যুগের অতীতের বাণিজ্যিক সম্পর্ক বলবো। অর্থাৎ আজ থেকে 20,000 বছর আগে মানুষ পালন শুরু করছে এবং 6,000 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর অধিকাংশ মানুষ আস্তে আস্তে পশু পালন কৃষিকার্য তারা প্রকৃতির সঙ্গে দেখছে রোপণ করে তার থেকে শস্য তৈরি সেই শস্যে যখন হচ্ছে তাকে তারা তো এই যাযাবর জীবনযাপন যারা করতো ছিল ফুড এক্সট্রাকশন, তারা খাদ্যকে এক্সট্রাক্ট করতো পরিবেশ থেকে, তখন আবার অন্য উপজাতির কাছে সেটা বিক্রি করছে। তাহলে অর্থনৈতিক ভাবে কিন্তু এক উপজাতি অন্য উপজাতির উপর নির্ভরশীল ছিল। আমরাও যেমন এখন একে অপরের উপর, এক দেশ যেমন একটা যে দেশে যে ফুডটা ক্রপসটা ভালো হয় সে তখন সারপ্লাসকে অন্য জায়গায় রপ্তানি করে, আবার যেটা ক্রাইসিস হয় সেটা অন্য জায়গা থেকে সে আমদানি করছে। এইভাবেই সব মিলেমিশে একাকার হচ্ছে। খাদ্যের প্রয়োজনে তাহলে মানুষ বিভিন্ন মরশুমে স্থান থেকে স্থানান্তরে গমন করত, যেটা একটু আগেই বললাম যাযাবরের মতো। একটা জায়গার খাদ্য যখন দেখছে সেখানে ভূমিটা সঠিক হচ্ছে না, তখন গাছপালা তাদের পশু কম হয়ে গেছে, তখন তারা সেখান থেকে চলে যাচ্ছে, সেখানকার গাছপালা নিয়ে যাচ্ছে, অন্য জায়গায় গিয়ে রোপণ করছে যেখানে জলের উৎস বেশি, ভূমি ভালো, যাতে সেখানে তাদের খাদ্য ভালো পাবে। এবং কৃষিজীবী মানুষ আর যাযাবর মানুষ কিন্তু প্রায় একেবারে মিলেমিশেই বাস করত, কারণ অর্থনৈতিক কারণে তাদের নিজেদের উপর নির্ভরশীল থাকতে হতো, যোগাযোগ রাখতে হতো। তারা যেমন পশুর লোম চামড়া এদেরকে দিত কৃষিজীবী মানুষকে, কৃষিজীবী মানুষ আবার খাদ্য দিত এই যাযাবর উপজাতিকে। এইভাবে একটা কারিগরের সৃষ্টি হচ্ছে। এই যে কারিগর আমরা ক্রাফটসম্যান, এই যোগাযোগের সূত্র ধরেই কিন্তু সেই অতীতের যে কারিগররা যারা সমস্ত মৃৎশিল্প তৈরি করত, মাটির পাত্র তৈরি করত, প্রথম দিকে পাথরের পাত্র তৈরি করত, তারপরে মাটির পাত্র তৈরি করত, ব্রোঞ্জের পাত্র তৈরি করত, এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রকৃতির সঙ্গে থেকে থেকে তার থেকে অভিজ্ঞতা নিয়ে মানুষ নিজের কালচার চেঞ্জ করছে। এবং দক্ষিণ কর্ণাটক থেকে এক সম্প্রদায়ের সন্ধান পাওয়া গেছে যারা ভেড়া ছাগল প্রভৃতি পশু পালন করত। এরকম আরো বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে, আমি শুধু একটাই উদাহরণ দিয়েছি। এবং আরেকটা জিনিস কি, এই চারণ ভূমিকে কেন্দ্র করে কিন্তু যাযাবরদের মধ্যে একটু বললাম যে ভূমি ছিল একটা বিরাট, অর্থাৎ প্রকৃতি। চারণভূমি যদি লোক সংখ্যা বেশি চারণভূমি কম, তবে তো সেখানে তো থেকে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ আমরা বলছি কি শিকার, এই খাদ্য সংগ্রাহক থেকে মানুষ পশুপালন পালক হলো, সেখান থেকে কৃষিকার্য করলো। কিন্তু এটা কিন্তু একটা লং ড্রন প্রসেস, একদিনে বা কিছু বছরের মধ্যে হয়নি। অনেক প্রতিকূলতা, অনেক উত্থান পতন, অনেক লড়াইয়ের মধ্য দিয়ে, প্রকৃতির সঙ্গে লড়াই, নিজেদের সঙ্গে লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু এটা মানুষের হয়েছে। 3,000 খ্রিস্টপূর্বাব্দে নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগে আমরা কি দেখছি, গ্রাম্য বসতির সন্ধান পাচ্ছি, সেখানে ভেড়া পালন হচ্ছে। বেলুচিস্তানের মেহেরগড়, যেটা নব্যপ্রস্তর যুগের একটা উদাহরণ সভ্যতার, সেটা কিন্তু কৃষি সমাজের আমরা রুরাল সোসাইটি আমরা পাচ্ছি সেখানে। কিন্তু আবার ইন্দাস ভ্যালি কিন্তু হচ্ছে নগর সভ্যতা। আর এই যুগেই কিন্তু মৃৎশিল্পের বিকাশ ঘটছে। আপনারা জানেন যে সিন্ধু সভ্যতাতে মৃৎশিল্পের অভূতপূর্ব উন্নতি হয়েছিল, পটার্স হুইল পাওয়া গেছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি লৌহ যুগ পর্যন্ত কিন্তু মানুষ প্রকৃতির উপরেই নির্ভরশীল রয়েছে এবং ক্রম বিকাশের ফলে মানুষ প্রকৃতি থেকে তথ্য সংগ্রহ করে নিজেকে মানিয়ে নিয়েছে, পরিবর্তিত করেছে। পশুকে যেমন পোষ মানিয়েছে, গাছগাছালিকেও তারা সম্পর্কে জ্ঞান নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে রোপণ করেছে এবং তারা বুঝেছে প্রকৃতির প্রয়োজনীয়তা কতখানি, জলের প্রয়োজনীয়তা কতখানি। এটা বুঝেছে বলে নদী মাতৃক সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা এবং চীন সভ্যতা গড়ে উঠেছিল। আবার এই জলবায়ুকে ঠিক মতন ম্যানিপুলেট করতে পারেনি, তার প্রতি ঔদাসীন্য দেখিয়েছে বলেই কিন্তু এক সময় সিন্ধু সভ্যতার পতন হয়েছিল। এবং এইতে যে সিন্ধু সভ্যতার পতনে অনেক কারণ বলা হচ্ছে, ভূমিকম্প বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তন এবং নদীর স্রোত অনেক দূরে চলে গেছে এবং এর পেছনে মূল কারণ কিন্তু গাছকে তারা কেটে ফেলেছে তৈরি করতে। এবং যে ম্যাসাচুসেটসে যে একটা অর্গানাইজেশন WHO তারা কি বলছেন, এই সিন্ধু সভ্যতার পতনের জন্য কিন্তু জলবায়ু পরিবর্তন দায়ী। এটা তারা বলছে ITCZ, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এর ফলে কি হচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন, বায়ুর পরিবর্তন হয়েছিল, নদীর স্রোত সরে গিয়েছিল, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছিল, জল ড্রাম তৈরি হয়েছিল এবং যে ভূমি বৃষ্টি কমে যাওয়াতে ভূমি শুষ্ক হয়, তারা সেই স্থান পরিত্যাগ করতে বাধ্য হয়। এটাই প্রথম জলবায়ু শরণার্থী এবং জলবায়ু পরিবর্তনের ফলে আমরা দেখছি সুদূর অতীতে মানুষ বারে বারে চেঞ্জ করেছে তাদের হ্যাবিটেট। আর্যরাও কিন্তু এক সময় তৃণভূমি অঞ্চল থেকে এই গাঙ্গেয় যে অঞ্চলে আমাদের ভারতবর্ষে এসেছিল। প্রথমে তারা সপ্ত সিন্ধবতে ছিল এবং তারপরে কিন্তু সেখান থেকে তারা গাঙ্গেয় সমভূমিতে ধীরে ধীরে সরে যান এবং তারা এবং মানব সভ্যতায় জল অরণ্য ভূমির একটা নিবিড় যোগাযোগ। ব্রোঞ্জ যুগের মানুষ সেটা বুঝতে পেরেছিল, তাই নগরায়ন করেছিল, নদীমাতৃক নগরায়ন হয়েছিল। মহেঞ্জোদারো স্নানাগার থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তারা জলকে তারা কি করে তারা কনজার্ভ করতো, কনজারভেশন অফ ওয়াটার, এবং জলপথে তারা বাণিজ্য করত। গুজরাটের লোথাল বন্দরের আবিষ্কার থেকে জানা যায়। আবার ধোলাভিরাতে তারা এত বেশি ট্যাঙ্ক খোদাই করেছিল জলকে সংরক্ষণের জন্য যে ভূমির সহ্য ক্ষমতা হারিয়ে সভ্যতার পতন অনিবার্য করে তোলে। বৈদিক সাহিত্যেও এই জল এবং অরণ্যের মহিমা কীর্তন করা হয়েছে। ঋগ্বেদের নদী স্তুতিতে সপ্তসিন্ধবের মধ্য দিয়ে। আর্যরা যে জলসেচের কাজের জানত তার প্রমাণ ঘটযন্ত্র, যুগবরাত্র। একইভাবে অরণ্য তাদের জীবনে যুক্ত ছিল, তার প্রমাণ বেদের আরণ্যক আর উপনিষদ অংশ। মহাজনপদের উত্থানও কিন্তু অনেক মহাজনপদ এই নদীর তীরে হয়েছিল, যেমন মগধ যে উত্থান। মগধ কিন্তু চারপাশে জলবেষ্টিত ছিল, যার জন্য তার ব্যবসা বাণিজ্য এত ভালো হয়েছিল, সুরক্ষিত ছিল। আবার ভগবান মহাবীর যে এবং তিনিও কিন্তু পিপল যে তিনিও কিন্তু শাল গাছের নিচেই তার যে কৈবল্য প্রাপ্ত হয়েছেন এবং বোধ গয়া যে বোধিত্রী সে যেখানে বুদ্ধের যেখানে বোধি লাভ করেছিলেন সেই গয়াতে, তার সঙ্গেও দেখুন অরণ্যের বৃক্ষের সম্পর্ক রয়েছে। মৌর্য যুগেও জল আর জলসেচের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। উদক ভাগ বলে এক রকমের করের কথা আমরা পাচ্ছি। পরীক্ষা খননের উপর জোর দেওয়া হয়েছিল এবং আমরা চন্দ্রগুপ্ত মৌর্য এবং তখন তারা
সেখানকার এইভাবে তাছাড়া ব্যবহার করতো, ঘোড়ার ব্যবহার করতো। আবার তারা যুদ্ধের শেষে তারা অশ্বমেধ যজ্ঞ করতো এবং সেখানে ঘোড়াকেই তারা বলি দিত। ভারতের কলিঙ্গ থেকে সিংহালে হাতির দাঁত রপ্তানি হতো এবং গাছপালাও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় রপ্তানি হতো এবং বৈদিক সাহিত্যে যে ট্যামারিন বা তেঁতুলের উল্লেখ আছে সেটা কিন্তু অরিজিনালি সুদানে জন্মাতো। তাছাড়া এখন আমরা যে আফ্রিকা থেকে আমরা যে কলা, নারকেল এগুলোর কথা বলি, আফ্রিকা থেকে তরমুজ এসেছিল, দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারত থেকে আফ্রিকাতে কলা, নারকেল দিয়েছিল। ভূমির সঙ্গেও রাজশক্তির সম্পর্ক ছিল, কারণ ভূমি ছিল রাজার করের মূল উৎস এবং সেখানে যে অধ্যক্ষকে সেটা অধ্যক্ষ বলা হতো এবং খনির অধ্যক্ষকে অপরাধ্যক্ষ বলা হতো। উর্বর মৃত্তিকায় অতিরিক্ত ফসল হতো, যেটা আমরা মগধে দেখছি, আবার ওদিকে মহোদয় বা কনৌজে দেখেছি, যা বাণিজ্যের প্রয়োজনে ব্যবহৃত হতো। এবং ভৌগোলিক স্থান ভেদে দেব দেবীর নামও বিভিন্ন হতো। ভৌগোলিক স্থান ভেদে কি হতো, উপজীবিকা বিভিন্ন হতো, কাজে সেখানকার দেব দেবীদের নামও বিভিন্ন হতো। দক্ষিণ ভারতে লৌহ যুগের প্রারম্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন দেব দেবী পূজিত হতেন, উপজীবিকাও বিভিন্ন ছিল। পাহাড়ি অঞ্চলে যুদ্ধের দেবতা তিনি মুরুগান নামে পূজিত হতেন, আর সেখানে মানুষের জীবিকাটি ছিল মৃগয়া। আবার অরণ্য কৃষিভূমিতে দেবতা ছিলেন বিষ্ণু ও ইন্দ্র, সেখানে মানুষের উপজীবিকাটি ছিল পশুপালন এবং তার থেকে ধীরে ধীরে পশুপালন থেকে তারা সুইচ ওভার করছে কিসে, তারা শিফট করছে কৃষি উপজীবিকাতে। উপকূল অঞ্চলে বরুণ, মরুভূমি অঞ্চলে যুদ্ধের দেবী ওরাভাই। এই যে বরুণের নাম, এই যে বৈদিক যুগে মানুষ, প্রকৃতি ছিল তাদের দেবতা, তাদের কিন্তু আলাদা কোনো ইমেজ ছিল না। বজ্রের দেবতা ইন্দ্র, বায়ুর দেবতা কি পবন, পবন পুত্র হনুমান, এবং সূর্যের যে দেবতা অর্থাৎ এই যে সানরাইজ, তারা বুঝেছিল যে সোলার এনার্জি কতখানি জরুরি, তাহলে সেখান থেকে তারা সূর্যের পুজো শুরু করবে। এই যে দুই অঞ্চলে, উপকূল আর মরুভূমি অঞ্চলে উপজীবিকা ছিল মাছ ধরা, নুন প্রস্তুত করা, তাছাড়া লুট তরাজ করা। কারণ মানুষের বাসস্থান, তার জীবনযাত্রা, পরিবেশ যেমন প্রকৃতির সঙ্গে পরিবর্তিত হচ্ছে, তেমনি মানুষের দৈনন্দিন জীবন প্রণালী ও পরিবেশকে প্রভাবিত করেছে। এই যে মানুষের জীবনযাত্রা, মানুষ যখন মরুভূমি অঞ্চলে থাকে তখন সে যাযাবরের মতন স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়ায় এবং সে লুটতরাজটা তার প্রধান উপজীবিকা। আবার আপনারা যদি গুজরাটের দিকে যান, আপনারা যদি কচ্ছের রান অঞ্চলে যান, তাহলে দেখবেন সেখানকার উপজীবিকা মানুষের একরকম। আপনারা যদি পুরীতে যান, দীঘাতে যান, সেখানে দেখবেন মানুষের উপজীবিকা মেইনলি হচ্ছে মাছ ধরা। তাহলে পরিবেশ কি করে মানুষের উপজীবিকা, তার সংস্কৃতিকে কি করে যে প্রভাবিত করছে, আপনারা শুধু একটু ভাববেন, ভাবলে পরে আপনারা দেখবেন। এবং এই যে আমি আগের দিন বলেছি যে উত্তরাখণ্ড অঞ্চলে বা আরো পাহাড়ি জায়গায়
যেখানে পরিবেশ থেকে সম্পদ অর্থাৎ ফল পাকড় নিয়ে মানুষের জীবন চলে, সেখানে তো পরিবেশ ছাড়া মানুষের আর কোনো সম্পদ নেই। তাহলে পরিবেশকে কিন্তু মানুষকে যেমন সুস্থ রাখতে হবে, মানুষ যদি পরিবেশকে সুস্থ রাখে, পরিবেশও কিন্তু মানুষকে সুস্থ রাখবে। আর এই যে বাসস্থানের পরিবর্তন, এই যে পাহাড়ি জায়গা যেখানে বলা হয় ভূমিকম্প অর্থাৎ আর্থকোয়েক প্রোন এরিয়া, সেখানকার বাসস্থান বলে কাঠের তৈরি করতে। কিন্তু এই যে ডিভাস্টেটিং ফ্লাড হয়ে গেল কেদারে, তারপরে আমি যখন গেছিলাম একবার 2013-তে, তখন আমি গিয়ে কি দেখলাম, যে আমি রুদ্রপ্রয়াগ পর্যন্ত গেছিলাম, তখন আমি দেখলাম সব বড় বড় হোটেলের ধ্বংসস্তূপ, সেগুলো না কিরকম দেশলাই খোলের মতন নদীর নিচে নিচে নদীর ধারে পড়ে রয়েছে। তাহলে পরিবেশকে যদি এইভাবে ম্যানিপুলেট করা হয়, তার প্রতি সম্মান না জানিয়ে ওই হাই রাইজ বিল্ডিং যদি এইভাবে পাহাড়ের গায়ে তৈরি করা হয়, পাহাড়কে কেটে পাহাড়কে ধ্বংস করে যদি মানুষ নগরকে সম্প্রসারিত করে, তবে তো পরিবেশ তার মানুষকে তার মূল্য, পরিবেশ তো তার রিভেঞ্জ নেবেই। কাজেই এই যে গ্রিন হাউস এফেক্ট, গ্লোবালাইজেশন, সবকিছু কিন্তু মানুষ পরিবেশকে যথাযথ মূল্য দিচ্ছে না, সেই কারণেই মানুষের সোসাইটি আজ বিপন্ন। আমরা আর্লি সোসাইটির কথা বললাম, কিন্তু মডার্ন সোসাইটিও কিন্তু আমরা অত্যন্ত বিপদাপন্ন অবস্থায় রয়েছি, কারণ পরিবেশ আস্তে আস্তে ভীষণভাবে পাল্টে যাচ্ছে, যেটা মানব সভ্যতার বসবাসের উপযোগী হয়তো ইন ফিউচারে থাকবে না। এই বলে আমি আশা করব কিছুটা সচেতনতা আপনাদের, আমার ছাত্রছাত্রীদের মধ্যে জাগাতে পেরেছি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি আপনারা চিন্তা করবেন, মনন করবেন এই বিষয়ে। নমস্কার।